আমাদের যেই গণ অভ্যুত্থান হয়েছে, আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন গণ অভ্যুত্থানের সূচনাটা হয়েছিল কিন্তু বিচার বিভাগ থেকে। অর্থাৎ কোটা বাতিলের যে আদেশ, এই আদেশটা দিয়ে কিন্তু এই আন্দোলনটা স্পার্ক করেছিল। খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে রায়টা হয়েছিল সরকারের বিরুদ্ধে, কিন্তু সরকারকে দেখলাম আমরা খুব খুশি, এবং সরকার সেটা নিয়ে বিভিন্ন রকমের কথা বলছেন। আইনমন্ত্রী বলছেন যে না, ঠিক আছে, রায়টা এইভাবে হবে সেভাবে হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে সরকারের কথায় কোর্ট সিদ্ধান্ত দিচ্ছে এবং সরকার নেগোশিয়েট করছে নেক্সট আবার যদি তারা আপিল করে কিভাবে কি করবে। আমি এই কথাটা এই জন্যই তুললাম যে অধ্যাদেশগুলো হয়েছিল কেন, বিশেষ করে এই বিচার বিভাগের স্বাধীনতার অধ্যাদেশ, আলাদা সচিবালয়, বিচার বিভাগের নিয়োগের ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি, এই কথাগুলো হয়েছিল এই জন্যই যে এটা আমরা সবাই একমত ছিলাম যে আমাদের এই রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, আইন বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন, এগুলোকে আমরা আলাদাভাবে আলাদা স্বকীয়তায় নিয়ে যেতে চাই। আওয়ামী লীগ সেটা ধ্বংস করে দিয়েছিল বলেই এই প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এবং আমরা যখন ঐকমত্য কমিশনে আলোচনা করছিলাম তখন একটা কথা আসছিল যে যে জিনিসগুলো সংবিধান সংশোধনের সাথে সম্পৃক্ত না, সেই জিনিসগুলো তো আমরা অধ্যাদেশ দিয়ে অলরেডি ইমপ্লিমেন্ট করতে পারি, এবং এর ভিত্তিতে একটা সমঝোতার ভিত্তিতে কিন্তু এই অধ্যাদেশগুলো হয়েছিল এবং এই অধ্যাদেশগুলো ইমপ্লিমেন্টেড হয়েছিল। এবং সেখানে বারবার এই কথাগুলো আসছিল, অনেকে বলছিলেন যে আমরা তো কোনো সংস্কার দেখতে পাচ্ছি না। সেখানে আইন মন্ত্রণালয় থেকে জনাব আসিফ নজরুল, তখনকার উপদেষ্টা, উনি আমাদেরকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন এবং অনেকগুলো সিভিল সোসাইটি এঙ্গেজমেন্ট, ল এক্সপার্টদের এঙ্গেজমেন্টের মধ্য দিয়ে কিন্তু এই অধ্যাদেশগুলো হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে গুম সংক্রান্ত বিষয় একই কথা। আমরা সবচাইতে বেশি সেন্সিটিভ ছিলাম এই গুম বিষয়ে, আপনারা জানেন। এবং এটা নিয়ে গুম কমিশন যে কাজ করেছে, যে অমানসিক পরিশ্রম করেছে দিন রাত ঝুঁকি নিয়ে, এগুলো আমরা এত সহজে আমরা স্মৃতিগুলো ভুলে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কেন এই অধ্যাদেশগুলো করছে না, আইনে পরিণত করছে না। আবার ঠিকই কিন্তু সে স্থানীয় সরকারের যেই অধ্যাদেশ করা হয়েছিল যেটা তার পক্ষে যাচ্ছে, অর্থাৎ যেই জিনিসটা করা হয়েছিল একটা টেম্পোরারি বেসিসে, যে আওয়ামী লীগ পন্থী বা সরকারের ফ্যাসিবাদী তোষণের যে সমস্ত স্থানীয় প্রতিনিধিরা পালিয়ে গেছে, আত্মগোপনে চলে গেছে, সেই স্থানীয় পরিষদগুলো অ্যাক্টিভেটেড হচ্ছে না, সে কারণে একটা টেম্পোরারি অধ্যাদেশ করা হয়েছিল যাতে তাদেরকে বরখাস্ত করে সেই জায়গায় আপনার প্রশাসক দেয়া যায়। সেইটাকে কিন্তু বিএনপি আইনে পরিণত করছে, যেহেতু সেটা তাকে তার ক্ষমতা প্রয়োগের জন্য সেটা তাকে সাপোর্ট দিবে। মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে আমরা ঐকমত্য কমিশনে এটা অনুভব করেছিলাম যে বিএনপি অ্যাকচুয়ালি সংস্কারের ব্যাপারে অনাগ্রহী এবং তারা চায় যে কোনো মতে নির্বাচনটা হোক, আমরাই সব সংস্কার করব। আমরা বহুবার বিএনপি নেতাদেরকে এটা বলতে শুনেছি, ওনারা বলেছেন যে পার্লামেন্টই সর্বাত্মক এবং পার্লামেন্টের এটা দায়িত্ব সংস্কার করবে কি করবে না। এখন দেখেন আমরা কেন তাহলে ইউনূস সরকার বা আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিএনপি যেটা চেয়েছিল যে এরা আসছে একটা ইলেকশন দিয়ে তারা চলে যাক। এখন যদি এই সংস্কারগুলো গৃহীত না হয়, সংস্কারগুলো তাদের সুবিধাগুলো তারা করবেন যেগুলো তাদেরকে মনে করবে তাদের ক্ষমতাকে ব্যালেন্স করবে, সেটা তারা করবেন না, তাহলে আলটিমেটলি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নির্বাচনই পেয়েছি, এর বেশি কিছু পাওয়ার আমাদের নাই। এখন বিএনপি কিন্তু বলছে, কালকে আপনি দেখবেন আইনমন্ত্রী বলেছেন যে না, তারা গুম অধ্যাদেশটাকে আরও যাচাই বাছাই করে তারা নতুন করে আইন করবে। এবং বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে উনি বলেছেন, আমরা খুবই দুঃখ পাই যে মাননীয় আইনমন্ত্রী উনি কিন্তু বিচার বিভাগের সাথে সম্পৃক্ত একজন মানুষ এবং ওনাকে আমরা সবসময় রিজনেবল হিসাবে পেয়েছি। এবং এই যে আইন মন্ত্রণালয়ের যে সমস্ত অধ্যাদেশ সব কিছুতে কিন্তু ওনার একটা কন্ট্রিবিউশন ছিল। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে উনি ক্ষমতার চেয়ারে বসার কারণে উনি এখন দলীয়
মোড়কে ওনাকে চলতে হচ্ছে। এটাই তো আমাদের গতানুগতিক রাজনীতিতে আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম, আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলাম, সেটা তো এটা না, এবং এটাকেই তো আমরা বদলাতে চেয়েছিলাম। প্রশ্ন হচ্ছে, একটা মজার স্মৃতি বলি আপনাদেরকে, আমরা যখন ঐকমত্য কমিশনে দেখলাম, তখন আমরা দুইটা ট্রাস্ট ডেফিসিট দেখলাম। বিএনপি বলছে যে পার্লামেন্ট ঠিক করবে কি আইন হবে কি হবে না, সংবিধান কোথায় সংশোধন হবে, এটা পার্লামেন্ট করবে। জামাত বলছিল যে না, বিএনপিকে বিশ্বাস করা যায় না, বিএনপি বলছে এটা করবে কিন্তু করবে না। আমরা যারা মাঝখানে ছিলাম, আমরা নেগোশিয়েট করার চেষ্টা করলাম বোঝানোর জন্য, বিএনপিকে বোঝানোর জন্য, জামাতকে বোঝানোর জন্য, যে আসেন আমরা অন্তত কিছু এই ঐকমত্য কমিশন বা সংস্কার কমিশনের মধ্য থেকে আমরা কিছু অন্তত অ্যাচিভ করি। অনেক আমরা মিটিংয়ের বাইরেও অনেক আলোচনা করেছি। আমার এখনো মনে পড়ে যে একটা জায়গায় এসে আমরা আউট অফ দি মিটিং আলোচনা করলাম যে অন্তত একটা সংস্কারের জন্য যদি বিএনপিকে রাজি করানো যায়, আপার হাউসটাতে যদি আমরা ভোটের পিয়ারটা করতে পারি, তাহলে অন্তত আপার হাউসটা একটা ভাইব্রেন্ট আপার হাউস হবে। পার্লামেন্টে একচ্ছত্র, যেটা রুবিয়াপা বলছিলেন, যে 2/3 মেজরিটির বলে যদিও সে লোয়ার হাউসকে সে মানে কোনো না কোনোভাবে ম্যানিপুলেট করে, আপার হাউসটা অন্তত যদি ভাইব্রেন্ট থাকে, তাহলে আমাদের ডেমোক্রেসিটা কিছুটা, জনগণ এখানে কিছুটা সান্ত্বনা পাবে। একবার আমরা সবাই মিলে আউট অফ মিটিং বসলাম, বসার পরে চিন্তা করলাম যে আসেন বিএনপিকে শুধু আমরা একটা মানতে বলি, আরগুলার ব্যাপারে আমরা না হয় নেগোশিয়েট করবো। আরগুলো কি? ধরেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে বিএনপি 5th of 6th লেয়ারে গিয়ে বলছে যে সেখানে পার্লামেন্টে ঠিক করবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হবে। তা আমরা দেখছি যে যেহেতু এরকম একটা ক্লজ যদি 4th বা 5th লেয়ারে থাকে, তাহলে 1, 2, 3, 4-এর যে অপশনগুলো আছে এগুলো সবগুলোকে ফেল করিয়ে দিয়ে আলটিমেটলি ওই জায়গায় যাবে। তার মানে আমরা আসলে তত্ত্বাবধায়ক সরকার পাচ্ছি না। আমরা পাচ্ছি কি, পার্লামেন্টে যার সংখ্যাগরিষ্ঠতা থাকবে সে জোর করে যাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাবেন উনি হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচনের, যেটা শেখ হাসিনা বন্ধ করে ভুল করেছিল, যে তার ক্ষমতা পরিবর্তনটা কিভাবে হবে সেটাই সে বন্ধ করে দিয়েছিল, সেটাই বিএনপি করতে চাচ্ছে। এখানে পর্যন্ত আমরা একটু ছাড় দিতে কিছুটা সম্মত হলাম যে অন্তত আপার হাউসটা যদি বিএনপি রাজি হয়। তখন আমরা সবাই মিলে বললাম যে চলেন যাই, সালাউদ্দিন ভাইকে ধরি, সালাউদ্দিন ভাইকে একটু চাপ দেই। আমি আক্ষরিক অর্থে, এখানে হাসিফ ভাই আছেন, আক্ষরিক অর্থে গিয়ে সালাউদ্দিন ভাই দুই কাঁধে ধরে একটা চাপ দিলাম, মানে একটু ফান করলাম। বললাম সালাউদ্দিন ভাই, আপনাকে সবাই মিলে আমরা চাপ দিচ্ছি, আপনি আমাদের কথায় রাজি হয়ে যান। কিন্তু আমরা দেখলাম যে বিএনপি প্রথম থেকে যে কথায় ছিল, এখনও পার্লামেন্টে দাঁড়িয়ে এসে একই কথাই বলছে, এবং এই মার প্যাচ দিয়েই আসলে তারা যেটা চাচ্ছে। সালাউদ্দিন ভাই আমাকে বহুবার বলেছেন, আলাদা করে বলেছেন, দেখো তোমরা তো কখনো সরকারে যাও নাই, সরকার চালাও নাই, তোমরা সরকারের ক্ষমতা কমায় ফেলতে চাচ্ছ। সরকার ক্ষমতা কমাইলে সরকার কিভাবে প্লে করবে? দেখেন, আমরা একটা সরকার গত 18 মাসে দেখেছি, যেটাকে আমরা খুব সমালোচনা করেছি তীব্র ভাষায়, প্রফেসর ইউনূসের সরকার, যেটাকে আমরা বলেছি যে এই সরকারের কোনো কর্তৃত্ব নাই, এই সরকার মনে হচ্ছে যেন নিয়ন্ত্রণহীন, তার কোনো নিয়ন্ত্রণ নাই পুলিশের উপরে, আর্মির উপরে, অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। কিন্তু দেখবেন অদূর ভবিষ্যতে মানুষ বলতে শুরু করবে যে এই সরকারের কাছে অন্তত কিছুটা জনগণের স্পেস ছিল, অন্তত মানুষ এম্পাওয়ার্ড ফিল করেছে যে আমার একটা কথা বলার অধিকার আছে। এখন তো বিএনপি ছাড়া কারো কোনো অধিকার থাকবে না, যেটা আওয়ামী লীগের আমলে ছিল। আমার নির্বাচনী এলাকায় গত 4-5 দিন আগে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা কি, ছাত্র দলের একটা কলেজের সভাপতির বাড়িতে যুব দলের নেতারা গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। ইন্টারেস্টিং ঘটনা। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে স্থানীয় মাটি কাটা নিয়ে তাদের মধ্যে একটা সংঘাত। তাহলে এক্ষুনি আমরা দেখছি যে অন্য প্রতিদ্বন্দ্বীরা নির্যাতিত হবে কোত্থেকে? নিজের দলের লোকেরাই নিজের দলের হাতে নির্যাতিত হওয়া শুরু করেছে। তো একজন আমাকে বলছে যে ভাই, ওই যে প্রতিবাদ করেছে এই জন্যই তো সে আঘাতের সম্মুখীন হয়েছে। তো বিএনপির লোকেরা তো নিজেরাই প্রতিবাদ করছে নিজেদের অন্যায়ের বিরুদ্ধে। আরেক সাংবাদিক আমাকে বলছে আসলে অন্য কেউ প্রতিবাদ করার তো সাহসই নাই, অন্য কেউ প্রতিবাদ করার স্পেসই তো নয়, প্রতিবাদ করবে কোত্থেকে? তো বুঝতে পারছেন যে মানুষের মনোজগতে কিভাবে এটার ছাপ পড়ছে। তাহলে এরকম একটা সরকার বা রাষ্ট্র যদি যায়, তাহলে
বাংলাদেশে আমরা ভবিষ্যতে কি দেখতে পাচ্ছি? আমরা প্রায় সময়, আমরা যারা নির্বাচনে হেরে গেছি, হাসনাত বিজয়ী হয়েছে, ধন্যবাদ, আমরা যারা হেরে গেছি আমাদেরকে খুব তুচ্ছতাচ্ছিল্য করা হয়। আমি বলেছি, ভাই আমরা তো হেরেছি, কিন্তু আমাদেরকে তো জনগণ ভোট দিয়েছে, আপনাদেরকে 52% দিয়েছে, আর আপনাদের বিপক্ষে আমরা যারা আছি আমাদেরকে সম্মিলিতভাবে 40-42% ভোট দিয়েছে। আপনাদেরকে যেরকম সরকার পরিচালনার জন্য ভোট দিয়েছে, আমাদেরকে সরকারকে ক্রিটিক করার জন্য ভোট দিয়েছে, দায়িত্ব দিয়েছে। তো আমাদেরকে কোনো দায়িত্ব দেয় নাই, ভোট দেয় নাই, বিষয়টা তো এমন না। আমি আমার নির্বাচনী এলাকায় প্রায় 82,000-এর মতো ভোট পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, ক্ষমতায় বসতে গেলে ভোট লাগে, দল লাগে, ঠিক, কিন্তু গণ অভ্যুত্থান করে সরকারকে পালাতে বাধ্য করতে ভোটও লাগে না, দলও লাগে না। আপনি দেখেন, নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, এদের কি কোনো দল ছিল?